সবাই এখন বসে আছে, হয়তো কেউ বসে আছে যে প্রোগ্রাম শেষ লাইটটা বন্ধ করবো, কেউ বসে আছে যে খেতে যাব, কেউ বসে আছে যে একটু বাড়ি যাব, কেউ বসে আছে কলেজের শেষে একটু ঘুরতে যাব, কেউ ভাবছে 4:20। যাই হোক, এখন আইকিউএসি কোঅর্ডিনেটর স্যারকে ধন্যবাদ, আমাকে বললেন উনি, সেই জন্যই আপনাদের বিড়ম্বনার কারণ হয়তো আমি জানি না। যাই হোক, আচ্ছা, এতক্ষণ সবাই বিভিন্ন রকম শুনলেন, আমরা সমৃদ্ধ হলাম। আচ্ছা, ধন্যবাদ আইকিউসি সেল এবং সত্যেন্দ্রনাথ বসু ডিএলএড অ্যান্ড বিএড কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রুপের যৌথ পরিচালনায় আমাদের যে রবীন্দ্র নজরুল আজকে আলোচ্য বিষয় বা আমরা জয়ন্তী বা অনুষ্ঠান উদযাপন করতে চলেছি, উপস্থিত সকল অতিথিবৃন্দ, কলেজের মাননীয় সম্পাদক এবং আমার প্রিয় অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ এবং প্রিয় ছাত্রছাত্রীবৃন্দকে ধন্যবাদ। আচ্ছা, রবীন্দ্রনাথ এবং নজরুল, আমরা আজকে দুই মনীষীকে স্মরণ বা তাদের এডুকেশনাল ইমপ্লিকেশন কি বা আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে আমি বলতে চাইছি। এবং এই দুই মনীষী 1861 এবং 1800 শিক্ষা চিন্তা এবং শিক্ষা চেতনা নিয়ে আমি আজকে কিছু বলার চেষ্টা করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের ফিলোসফিক্যাল থট, দার্শনিক চিন্তাভাবনা যদি আমরা দেখি, অনুরোধ করবো ছাত্রছাত্রীদের একটু অনুরোধ করবো, আর বেরিয়ে যাবে তো এখান থেকে বেরিয়ে যাও, আর প্রয়োজন নেই আসার, তোমরা চলে যাও, অসুবিধা নেই। কারণ আমরা একটু মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা আকাশের মতো বাধাহীন, মোরা মরু সঞ্চার বেদুইন। আকাশের মতো বাধাহীন, মোরা মরু সঞ্চার বেদুইন। বন্ধনহীন জন্ম স্বাধীন, চিত্ত মুক্ত শতধন। মোরা বন্ধনহীন জন্ম স্বাধীন, চিত্ত মুক্ত শতধন। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা সিন্ধু জোয়ার কলকল, মোরা পাগলা ঝোড়ার ঝড়াঝড়। কল 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 ছল ছল ছল, কল 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 ছল ছল ছল, কল 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 ছল ছল ছল। রবীন্দ্রনাথের শিক্ষা দর্শনে আমরা যদি দেখতে পাই, রবীন্দ্রনাথের যে 5টি মূল স্তম্ভ, রবীন্দ্রনাথের চেতনা ছিল শিক্ষা মানেই আনন্দ বা জয়ফুল লার্নিং, শিক্ষা মানেই প্রকৃতি, শিক্ষা মানেই স্বাধীনতা, এবং তিনি সমগ্র মানুষের চিন্তা করেছেন। রবীন্দ্রনাথের শিক্ষার মূল বক্তব্যকে যদি আমরা 5টি ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে আনন্দই মূল বক্তব্য, আনন্দই প্রথম, এবং প্রকৃতির মাধ্যমেই শিক্ষা, প্রকৃতি হচ্ছে পাঠশালা, এবং শিক্ষাক্ষেত্রে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে ভয়হীন স্বাধীনতা এবং সমগ্র মানুষ তৈরি করা, এবং বিশ্ব মানবিকতার আদর্শকে তিনি ফুটিয়ে তুলেছেন। বিশ্ব মানবিকতার আদর্শের ক্ষেত্রে আমি আপনাদের যেহেতু ওরিয়েন্টেশন প্রোগ্রাম, বিশ্ব মানবিকতার আদর্শে কমলিনী ম্যাডামকে বলবো যে আপনি যদি ক্লাসরুম ইমপ্লিমেন্টেশন কোনো একটা ছাত্রছাত্রীদের জন্য করেন, তাহলে শান্তি, অজ্ঞতার অবসান ও ভালোবাসার প্রসার ঘটাতে তিনি এই
শান্তির গানটি রচনা করেন। এটি পূজা পর্যায়ের একটি গান। বরিশোধরা মাঝে শান্তির বাণী, বরিশোধরা বাণী, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, শিক্ষা দর্শন যদি একসাথে বলতে চাই, রবীন্দ্রনাথের হচ্ছে চিত্ত জেতা ভয় শূন্য উচ্চ জেতা শির, আর নজরুল বলেছেন চল 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 ঊর্ধ্বে গগনে বাজে মাদল। আমরা প্রকৃতির মাধ্যমে শিক্ষা এবং জয়ফুল লাইনে এবং প্রকৃতির যে পাঠ, রবীন্দ্রনাথ বলেছেন আনন্দের মধ্যে শিক্ষা, এবং তিনি বলেছেন মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এবং ছাত্রদের স্বাধীনতা। শিক্ষা চেতনায় বলেছেন প্রায় 2200 তিনি গান রচনা করেছেন, এবং কাজী নজরুল ইসলাম প্রায় 4200 উপরে গান রচনা করেছেন। তারা শিক্ষা চেতনা বা শিক্ষা দর্শন বিভিন্নভাবে ফুটিয়ে তুলেছেন, এবং সাহিত্যের ক্ষেত্রে তোতা কাহিনী কাব্যগ্রন্থের মাধ্যমে তিনি কি চেয়েছিলেন, তোতা কাহিনীতে তিনি দেখাতে চেয়েছেন যে রাজা তোতাকে পণ্ডিত বানাতে চাইবেন, তার জন্যে তোতা পাখিকে বই পুস্তক তাকে খাওয়ালেন, তারপরে দেখা গেল ধীরে ধীরে তোতা পাখিটি মারা গেল। কিন্তু এখানে কি নকল করেও কিছু হবে না, জোর করেও কাউকে হবে না। মানসিক চেতনা যদি না থাকে এবং প্রাচ্য পাশ্চাত্যের যে দ্বন্দ্ব সেখানেই তিনি ফুটিয়ে তুলেছেন, এবং তিনি শিক্ষার বাহন করতে বলেছেন যে বাংলা ভাষার ভেতর দিয়ে না শিখিলে সেই শেখাটা নিশ্চিত। সেই জন্য তিনি কি বলেছেন যে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা, এবং শিক্ষার বিকিরণ তিনি বলেছেন যে শিক্ষা কেরানিগিরির জন্য শিক্ষা, সে শিক্ষা নয়, সে হচ্ছে দাসত্বের ট্রেনিং। আমি হয়তো আরো ব্যাখ্যা আছে, আমাদের মিলন স্যার বলতে হবে। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। কবি প্রকৃতির সাথে একটি মেলবন্ধন ঘটাতে চাইছেন, তাই বিশেষত শিশু শিক্ষার্থীদের তিনি বলতে চেয়েছেন যে আমাদের গ্রামেরই পরিচিত একটি নদী, সেটি কিভাবে এঁকে বেঁকে চলে গেছে, এবং বৈশাখ মাস যেহেতু রুক্ষতার মাস, সূর্য আমাদের একদমই শুষ্কতার বাঁধনে বেঁধে দিয়েছে, তাই নদীটি পরিপূর্ণ সেরম নয়, তার জলটি হাঁটু জল। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধারে উঁচু তার, ঢালু তার বাড়ি। অর্থাৎ গ্রামের মধ্যে যে গবাদি পশু, তারা সেই সবের গাড়ি করে বিভিন্ন রকম মালপত্র বয়ে চলেছে, আর পথটি ঢালু, চিকচিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশ বন, ফুলে ফুলে সাদা। অর্থাৎ বালিগুলি আলোর ঝিলমিল রৌদ্রে চিকচিক করে প্রতিফলিত হচ্ছে, এবং কোথাও কোনো কাদা নেই, অর্থাৎ কোনো বৃষ্টির পরিচয় নেই, তাই চারিদিকে শুষ্ক রুক্ষ, রৌদ্রতাপে প্রখর। একধারে কাশবন চলে গেছে, সেগুলি সাদা ফুলে ঢাকা, কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক। তিনি তার কবিতার মধ্যে দিয়ে পরিবেশ সম্পর্কে সচেতন করতে চেয়েছেন, এবং পরিবেশ যে শুধু অজৈব পদার্থের সমন্বিত নয়, জীবজ পদার্থ, জীব, প্রাণী সেগুলিও তার মধ্যে রয়েছে, তাই তিনি শালিক পাখির পরিচয় দিয়েছেন, এবং সেটা দিনের বেলায়, আর রাত্রিবেলায় শিয়ালের যে হাট শোনা যায় গ্রামগঞ্জে, সেটিও তিনি পরিচিত হতে বলেছেন।
তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। তীরে তীরে অর্থাৎ নদীর তীরে ছেলে মেয়েরা যখন স্নান করছে, তখন গামছায় জল ভরে তারা গায়ে ঢালছে গরমে, এবং তিনি স্নানের একটি সুন্দর মনোরম দৃশ্য তুলে ধরেছেন। সকালে বিকালে কভু না হলে পরে আঁচলে ছাঁকিয়া তারা ছোট মাছ ধরে। সকালে বা বিকেলে যখনই তারা সেই ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেমেয়েরা স্নান করছে, তখন সেই স্নান করার পর তারা যেন তাদের সেই আঁচলে ছোট্ট ছোট্ট মাছ ধরে ছেঁকে তুলছে, এবং সেটি যখন আমরা পড়ছি আমাদের মনের প্রেক্ষাপটে যেন সেগুলি জ্যান্ত ভিজুয়ালাইজেশনের আকারে ভেসে উঠছে। আষাঢ়ে বাদল নামে নদী ভড় ভড়, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর। অর্থাৎ আষাঢ় মাস, তিনি বৈশাখ মাসের প্রেক্ষাপট থেকে এবার ঋতু পরিবর্তনের কথা উল্লেখ করছেন, এবং সেখানে আষাঢ় মাস চলে এসছে, অর্থাৎ বর্ষা ঋতু চলে এসছে। আর নদীগুলি যেরকম হাঁটু জল ছিল সেখান থেকে ভড় ভড় হয়ে গেছে, অর্থাৎ নদী জলপূর্ণ। এবং তারপরে সেই জলের ধারা, সেই খরতর যে অবস্থা, সেটাকে পরিবর্তন করে একদম মাতাল বেগে ছুটে চলেছে নদীর জল। দুই কূলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। অর্থাৎ সেই ছোট্ট গ্রামের যে পাড়াটি, সেটি ওই জলের স্রোতে ভেসে ভেসে এত সুন্দর একটা মনোরম দৃশ্য তৈরি করেছে যে যেন একটা উৎসব পড়ে গেছে গ্রামে, যে নদীতে জল এসছে। তাহলে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটা এত সুন্দর একটি প্রেক্ষাপট দেখলাম, যে আমাদের মনের মণিকোঠায় এটা একটা প্রকৃতির সাথে মানুষের